প্রেত কথা। এখানে গল্প নয়, ঘটনা শোনানো হয়। নমস্কার, সকলকে স্বাগত জানাচ্ছি প্রেত কথার 506 নম্বর এপিসোডে। এবং আজকের এপিসোডে আপনারা শুনতে চলেছেন সম্পূর্ণ নতুন একটি সিরিজের পর্ব 1। এই সিরিজের নাম গুড্ডির শেষ ডায়েরি, এবং আজকে আপনারা শুনবেন গুড্ডির শেষ ডায়েরির পর্ব 1। আশা করছি আজকের এই সিরিজের প্রথম পর্ব আপনাদের সকলেরই খুব ভালো লাগবে। আমরা প্রেত কথা পরিবার সব সময় চেষ্টা করি আপনাদেরকে নতুন কিছু উপহার দেওয়ার, এবং আজকে ঘটনার মধ্যে আমি এমন একটি সারপ্রাইজ আপনাদেরকে দেব যে সারপ্রাইজের জন্য হয়তো আপনারা কখনোই প্রস্তুত ছিলেন না। হ্যাঁ, মানে মানুষ সারপ্রাইজের জন্য হয়তো কখনোই প্রস্তুত থাকে না, কিন্তু আপনারা এমন একটি সারপ্রাইজ পাবেন যা আপনারা হয়তো কল্পনাও করেননি। ঘটনা শুনুন, সামনের দিকে এগিয়ে যাচ্ছি, ততক্ষণে আপনারা সম্পূর্ণ বিষয়টাই জানতে পারবেন। এবং অবশ্যই একবার বলবো, আপনারা লাইক করে ফেলুন, কমেন্ট করে জানান কে কোথা থেকে শুনছেন, এবং অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনি যদি প্রথমবারের মতন প্রেত কথা শুনছেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। প্রত্যেক শুক্রবার এবং রবিবার ঠিক রাত 10টার সময় প্রেত কথার অফিসিয়াল ইউটিউব চ্যানেল, শনিবার দিন গৌরব তপাদার ভ্লগস চ্যানেলে আমরা আনি আমাদের প্রেত কথার লাইভ পডকাস্ট, এবং তার পাশাপাশি আমাদের স্পটিফাইতে রাত 11টার সময় প্রেত কথার এপিসোড আসতে থাকে। আমি গৌরব আছি আপনাদের সঙ্গে, সাউন্ডের সৌম্যদীপ, গ্রাফিক্সে অনিকেত। আজকের ঘটনা শুরু হচ্ছে। শুক্রবার এবং রবিবারের রাত মানেই ভয় পাওয়ার রাত উইথ গৌরব। গত সপ্তাহে খুব ঘুরতে যেতে ইচ্ছে করছিল, কিন্তু পকেটে একেবারে বাজেট ছিল না। সেই সময় মনে পড়লো আমার এক বন্ধু কিছুদিন আগে বিনোমো নামের একটি প্ল্যাটফর্ম সাজেস্ট করেছিল এক্সট্রা ইনকামের জন্য। এটি হলো বিনোমো, একটি ট্রেডিং প্ল্যাটফর্ম যেটি আমি ফ্রি টাইমে ইউজ করি কিছু এক্সট্রা ইনকামের জন্য। এটা খুবই সহজ, নতুনদের জন্য একদম পারফেক্ট, আর মোবাইল আর ডেস্কটপ দুই জায়গাতেই চমৎকার কাজ করে। আজ আমি তোমাদেরকে একটি স্পেশাল ট্রেডিং স্ট্র্যাটেজি দেখাবো, নাম এলিগেটর স্ট্র্যাটেজি। এটা নতুন আর এক্সপার্ট দুই টাইপ ট্রেডারদের জন্যই একদম পারফেক্ট। এই স্ট্র্যাটেজিতে আমরা মার্কেটের মুভমেন্ট ধরে ধরে প্রেডিক্ট করি। এখন একটা লাইভ ট্রেড করে আমি দেখাই। আমি 5,000 টাকার একটা ট্রেড নিচ্ছি। ইয়েস, উইন। দেখলে, ট্রেড শেষ হতেই প্রফিট এসে গেছে, আর চাইলে সাথে সাথে উইথড্র করা যায়। বিনোমোর একটি দারুণ দিক হলো এদের উইথড্রয়াল প্রসেস অনেক ফাস্ট, আর কোনো হিডেন চার্জেস নেই। খুব ইজিলি উইথড্র করা যায়। সমস্ত রকম পেমেন্ট মেথড পাবে উইথড্র করার জন্য, আর ডিপোজিটও খুব সহজে করে নিতে পারবে যে কোনো পেমেন্ট মেথডের মাধ্যমে। আরও একটা দারুণ ব্যাপার, এখন বিনোমোতে চলছে একটা ইভেন্ট, নাম ফ্রগ অফ ফরচুন। প্রতিটা ক্লিকেই বদলে যেতে পারে তোমার লাইফ। ফ্রগ বাটনে ট্যাপ করো, রিওয়ার্ড ঘোরাও, আর জিতে যাও মার্সিডিজ বেঞ্জ এ ক্লাস লিমোজিন, আর সাথে অনেক গ্যাজেট, বিলাসবহুল প্রাইজ আর ভাউচার। ইভেন্টটা চলছে 5ই মে থেকে 8ই জুন পর্যন্ত। প্রতিটি অ্যাক্টিভিটিতে জেতার সুযোগ। তোমরাও চাইলে ট্রাই করে দেখতে পারো। রেজিস্টার করতে নিচের লিঙ্কে ক্লিক করো, আর আমার প্রোমো কোড ব্যবহার করো। তাতে প্রথম ডিপোজিটে 50% বোনাস পাবে। নমস্কার, আমি অদ্রিজা ভট্টাচার্য বীরভূম থেকে ফিরে এসেছি একটি নতুন ঘটনার সঙ্গে। আমার আগের ঘটনাটিকে ভালোবাসা দেওয়ার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সকলকে অনুরোধ করব, যদি কেউ আমার আগের ঘটনাগুলি না শুনে থাকেন তবে দয়া করে এপিসোড নাম্বার 447, 451 এবং 497 একবার শুনে দেখতে পারেন। আজ যে ঘটনাটি আমি নিয়ে এসেছি, আশা করি এটি আপনাদের মনে এক বিশেষ স্থান করে নেবে। ঘটনাটি যদি ভালো লাগে তবে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর কোথাও কোনো ভুল ত্রুটি হলে সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। আশা করছি গৌরবদা ভালো আছো। 500তম এপিসোডের জন্য তোমাকে এবং গোটা প্রেত কথা পরিবারের সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। এতটা সাপোর্টিভ, কেয়ারিং এবং মোটিভেটেড তোমরা হয়তো এই চ্যানেলের সঙ্গে যুক্ত না হলে আমি কোনোদিনই তা জানতে পারতাম না। এইভাবেই এগিয়ে চলো, তোমাদের জন্য রইল অনেক শুভকামনা। ঘটনাটি শুরু হচ্ছে একটি ডায়েরির আকারে। আমরা দেখতে পাচ্ছি একটি ডায়েরিতে ডেট লেখা এবং কাউকে চিঠিটি লেখা হচ্ছে। ডায়েরিতে লেখা 24শে নভেম্বর, রবিবার, 2019। প্রিয় এঞ্জেল, আজ আবার ওরা মাকে খুব বকাবকি করছিল। আমি মায়ের কাছে জোর করে গিয়েছিলাম বলেই হয়তো আমাকেও ঘরের মধ্যে আটকে রেখেছিল। আমার খুব খিদা পেয়েছিল, গলা শুকিয়ে যাচ্ছিল।
তুই ছিলি না বলে ভীষণ ভয় করছিল, কিন্তু তবু কেউ আমাকে এক টুকরো খাবার দেয়নি, এক ফোঁটা জলও না। মা জোর করে আমাকে খাবার দিতে এসেছিলেন, তার জন্য ওরা মাকে আরো বকেছে, শাস্তিও দিয়েছে। তুই জানিস অ্যাঞ্জেল, আমি যখন মাকে জিজ্ঞাসা করলাম তোমাকে ওরা খুব বকেছে, মন খারাপ, মা শুধু হেসে বললেন, ধুর পাগলি, এসব কিছু না, তুমি তাড়াতাড়ি বড় হয়ে যাও, তারপর দেখবে সব ঠিক হয়ে যাবে। কিন্তু আমি জানি মায়ের হাসির আড়ালে অনেক ব্যথা লুকিয়ে আছে। আমি যখন বড় হব তখন ওদের প্রাপ্য শাস্তি আমি নিজে হাতে দেব। জানিস অ্যাঞ্জেল, আমি মাকে বলেছি আমি সব সময় তোমার কথা শুনবো মা, কখনো তোমাকে বকাবকি করব না। তুই কবে আসবি রে অ্যাঞ্জেল? তুই ছাড়া খুব একা একা লাগে। তোকে তো এর আগেও বাবা 2 বার ভূতের ঘরে রেখে এসেছিল, তখন মা তোকে ফিরিয়ে এনেছিল। এবার কি বাবা তোকে একটু বেশি জোরে ছড়ে ফেলে দিয়েছে? তাই কি তোর লেগেছে? তুই কি আমার উপর রেগে আছিস? রাগ করিস না প্লিজ, তুই তাড়াতাড়ি ফিরে আয়, আমি অপেক্ষা করব। ইতি, গুড ডে। পাতা নম্বর 13। এরপর আর কিছুই লেখা নেই। আগের পাতাগুলো লেখাও কেমন যেন অস্পষ্ট, ঠিকঠাক বোঝা যাচ্ছে না এ লেখা কাদের নিয়ে আর কেনই বা লেখা হয়েছিল। তুই কিছু বুঝতে পারলি? আর কেউ কি জানি ব্যাপারটা? এই বলেই আমি ডায়েরিটা তুলে নিলাম স্মৃতিকার হাত থেকে। স্মৃতিকা এক দৃষ্টিতে ডায়েরিটার দিকে তাকিয়ে যেন গভীর কিছু ভাবছিল। এবার নিশ্চয়ই সবার মনে প্রশ্ন জাগছে, কে এই স্মৃতিকা? কোন ডায়েরির কথা বলা হচ্ছে? আর আমরা ঠিক কোন সময় কোন ঘটনার দিকে এগোচ্ছি? প্রিয় শ্রোতারা, তাহলে চলেই যাওয়া যাক 28 এপ্রিল 2025 সালের এমন একটা দিনে। 28 এপ্রিল 2025 সালে কি হয়েছিল সেটা আপনারা জানতে পারবেন, কিন্তু তার আগেও আপনাদেরকে একটা দুর্দান্ত খুশির খবর দিই। খুব তাড়াতাড়ি আপনারা দেখতে চলেছেন প্রেতকথা অরিজিনাল সিনেমা। এবার আমরা শুধুমাত্র অডিওতে না, আপনারা আমাদের দেখতে পাবেন স্ক্রিনের পর্দায়। আমি প্রডিউস করছি প্রেতকথার প্রথম 30 মিনিটসের ফিল্ম, এবং আমি চাইবো আপনারা সকলে দেখবেন। আমরা এখন থেকে প্রমোশন স্টার্ট করলাম এই ফিল্মের, আপনারাও আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এই ফিল্মের ব্যাপারে। খুব তাড়াতাড়ি আপনারা জানতে পারবেন ফিল্মের নাম, এবং এই ফিল্মের যে প্রাথমিক খসড়া সেটি লিখেছেন অদ্রিজা, মানে আজকে যার ঘটনা আপনারা শুনছেন। ও কিন্তু একটা খুব বাচ্চা মেয়ে, কিন্তু ওর যে লেখা সেই লেখাকে আমরা আরেকটু পরিবর্তন করেছি এবং আমরা তার মধ্যে আরও অনেক স্ক্রিন প্লে ঢুকিয়েছি। সো আপনারা কিন্তু একটি দুর্দান্ত হরর ফিল্ম দেখতে চলেছেন আপনার প্রিয় প্রেতকথা চ্যানেলে। সো বাকি সব আপডেট পেতে আপনারা চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, যার লিঙ্ক দেওয়া রয়েছে ডেসক্রিপশনে, এবং অবশ্যই প্রেতকথা চ্যানেলটিকে ফলো করে রাখুন। একটা অনেক বড় কর্মযজ্ঞের মধ্যে এই মুহূর্তে আমি এবং আমার গোটা টিম রয়েছে। যেদিন সম্পূর্ণ হয়ে যাবে আপনারা জানতেই পারবেন, মাঝখানেও আমরা কিন্তু আপনাদেরকে খবর দিতে থাকব। চলে যাচ্ছে আজকের ঘটনায়। স্মৃতিকা বসু একজন নামকরা মনোবিজ্ঞানী। শহরের বুকে তার নাম ডাকের কোনো অভাব নেই, অথচ মানুষটা যেন একেবারে সাদামাটা। তাকে দেখে কখনোই মনে হবে না যে তিনি এত বড় মাপের একজন ব্যক্তি। বয়স তখন ছুঁই 35। চোখে সবসময় একরাশ ধ্যানমগ্নতা, যেন মন ছুঁয়ে থাকা কোনো চিন্তার মধ্যে হারিয়ে আছেন। তবে শ্রী, হ্যাঁ, সবাই ভালোবেসে তাকে ওই নামই ডাকত। সেই অর্থে কেবল একজন পেশাদার মনোবিজ্ঞানী যে ছিল তা নয়, সে আরও নানান বিষয়ে পারদর্শী ছিল। টুকটাক লেখালেখি করত, ছবি তুলতে ভালোবাসত, সব মিলিয়ে একদম ভাবুক আর সৃষ্টিশীল স্বভাবের। শ্রী ছোটবেলা থেকেই ছিল প্রবল কৌতূহলী। তার মনে হতো প্রতিটি অদ্ভুত ঘটনার পিছনে কোনো না কোনো যুক্তি লুকিয়ে আছে। তার বিশ্বাস ছিল প্রতিটি রহস্যের অন্তরালে থাকে যুক্তির সূক্ষ্ম ছাপ, এবং সেই যুক্তিকে খুঁজে পাওয়াই যেন তার জীবনের ব্রত। ম্যাজিক নয়, লজিক, এই ছিল তার জীবনের মন্ত্র।
কলেজ জীবনেও এমন নানান বিচিত্র ঘটনার অনেক অভিজ্ঞতা জমা হয়েছে, যেগুলো নিয়ে বলতে গেলে সময় কম পড়ে যায়। তবে আজ যে ঘটনার কথা বলবো তা নিছক একটি ঘটনার বর্ণনা নয়, সেটি সম্ভবত শ্রীর জীবনের সবচেয়ে জটিল এবং গা ছমছমের তদন্ত। এমন এক ঘটনার সামনে সে পড়েছিল যেখানে যুক্তির সমস্ত দরজা বন্ধ, অথচ ভিতরে কিছু একটা নিঃশব্দে হাঁটছে। এই বলে বর্দি এক দীর্ঘ নিঃশ্বাস নিল। আমাদের বর্দি রিতাংশী ভট্টাচার্য, বর্তমানে একজন প্রতিষ্ঠিত কার্ডিওলজিস্ট। অনেক বছর পর ওর সঙ্গে দেখা হলো। রাত্রি নিস্তব্ধতায় আমাদের চলছিল নানান আড্ডা, এদিকের কথা সেদিকের কথা, পুরনো দিনের স্মৃতি, আজকের ব্যস্ত জীবনের তুচ্ছ তুচ্ছ গল্প। এইসব বলাবলির মাঝেই আমার ভিতরের লেখকটা যেন জেগে উঠল। আমি বলেই ফেললাম, আচ্ছা, তোর লাইফে কখনো কি কিছু অদ্ভুত, মানে ওই ধর ভৌতিক কিছু ঘটেছে? বড়দি এক ঝিমঝিমে হাসি দিয়ে বলল, আমার জীবনে ঠিক না, তবে আমার খুব ছোটবেলার এক ঘনিষ্ঠ বান্ধবীর জীবনে একটা ঘটনা ঘটেছিল। শোনাবো তোকে, শুনবি? দেখ, ভয় পাবি না তো আবার? আমি হেসে বললাম, কি যে বলো, ভয়? এখন তো ভূত প্রেতের থেকেও সভ্য সমাজের মানুষরা বেশি হিংস্র। বড়দিন মুখে তখন এক রাশ স্মৃতির ছায়া, চোখে যেন পুরনো দিনের কোনো ভুলে যাওয়া আতঙ্কের ছায়া খেলে গেল। আমি বুঝে গেলাম ও যা বলতে চলেছে সেটা নিছক গল্প না, সেটা কিছু এমন একটা যেটা সত্যি ঘটেছিল, যেটা আজও ওকে নিঃশব্দে তাড়া করে বেড়ায়। আর আমি তখনও জানতাম না সে গল্পটা শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামবে। সে রাতে আমাদের আড্ডা রইল না আর শুধু কথার, রইল না শুধু স্মৃতি, সেটা রূপ নিল এক অলৌকিক যাত্রার। লেখক হৃদয়ে উঠল আনন্দের জলোচ্ছ্বাস। লাইট নিভিয়ে এসি চালিয়ে আমি তখন পুরোপুরি প্রস্তুত ঘটনাটা শোনার জন্য। বড়দি এক দীর্ঘ নিঃশ্বাস নিয়ে ঘটনাটি বলা শুরু করল। চাকরির জীবনে ঘটে যাওয়া কিছু কারণবশত শ্রী নিজস্ব একটা সিদ্ধান্ত নেয়। সে কিছুদিন তার হবিগুলোর উপর একটু বেশি সময় দেবে, একঘেয়ে জীবনের চক্র থেকে কিছুটা সময়ের জন্য বিরতি নেবে। বছরের পর বছর ধরে জমিয়ে রাখা সঞ্চয় সবটুকুই সে ঢেলে দেবে এই ৮-৯ মাসের ছুটির উপর। কয়েকদিন যেতে না যেতেই শুনলাম সে নাকি ইতিমধ্যেই ২ মাসের মধ্যে শিফটও করে ফেলেছে। তখন আমাদের বাসস্থানের মধ্যে প্রায় ২৮ কিলোমিটারের দূরত্ব। এত বছরের বন্ধুত্ব, যেটা সময় আর দূরত্বের কারণে ধুলো মাখা হয়ে গিয়েছিল, এবার যেন আবার নতুন করে প্রাণ পেতে চলেছে। আমাদের প্রায়ই দেখা সাক্ষাৎ হবে এখন। পুরনো বন্ধুকে আবার কাছাকাছি পাওয়ার আনন্দে আমি যেন নিজেকে ধরেই রাখতে পারছিলাম না। ওর এই সিদ্ধান্তটা আমার মনেও একটা উষ্ণ অনুভূতি জাগিয়ে দিল। এখন থেকে ছুটি পেলেই ওর সঙ্গে দেখা করতে যেতে পারবো, একসাথে সময় কাটাতে পারবো। তবে পরে যখন ওকে ফোন করি, সে আমাকে জানায়, ব্যক্তিগত কারণে জায়গার নাম উল্লেখ করলাম না, প্রথমে সে উঠেছিল এক ভাড়া বাড়িতে। তবে সেটি শহরের বুকে অবস্থিত হওয়ায় ঠিক মন টিকছিল না। জানলার উপার থেকে গাড়ির হর্ন, লোকের চেঁচামেচি, অচেনা মুখের ভিড়, সব যেন এক অদৃশ্য ভার চাপিয়ে রাখত তার বুকের উপর। তাই একদিন হঠাৎ করে ও সিদ্ধান্ত নেয় এবার একটু নির্জনে, মানে প্রকৃতির কোলে কোথাও বাসা বাঁধতে হবে। শহরের গণ্ডি পেরিয়ে চলে যায় দূরের এক অঞ্চলে, যেখানে নেই কোনো কোলাহল, নেই কোনো ব্যস্ততা, নেই কোনো জনস্রোত। চারপাশে শুধু গাছ, হাওয়ার শব্দ আর অদ্ভুত এক নিস্তব্ধতা। মনে হয় যেন সময় এখানে একটু ধীরে চলে। প্রথম ১-২ সপ্তাহ পর একের পর এক বাড়ি ঘুরে একদিন হঠাৎই চোখে পড়ে এক পুরনো বাংলো বাড়ি, দক্ষিণ হাওয়া, সিন্স 1954। বাড়ির সামনে চৌকো মার্বেলে নামটা খোদাই করা। বাড়ির গায়ে সময়ের ছাপ স্পষ্ট। কিছু দেয়ালের রং ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন জায়গা থেকে উঠে গেছে, তবু কোথাও যেন একটা রহস্যময় টান আছে বাড়িটাতে। বাড়িটিকে প্রথম দেখেই মনে হলো বাড়িটি যেন বছরের পর বছর তারই অপেক্ষা করছিল। লম্বা প্রাচীন শাল গাছ,
আর কৃষ্ণচূড়ার শাড়ি ঘিরে রেখেছে চারপাশ। রোদের আলো পাতার ফাঁক গলে পড়েছে বারান্দার ধুলো মাখা মেঝেতে, আর বাতাসে ভেসে আসছে মাটির কাঠের আর যেন ধূপের মতো পুরনো দিনের গন্ধ। বাড়ির দক্ষিণ দিকে বড় বড় জানলা, যেন আলো হাওয়া ঢুকবার পথ তৈরি করা হয়েছে জানলার মাধ্যমে। পুরো বাড়ির মধ্যে একটা নিঃশব্দ এবং গভীর শূন্যতা। পুরো বাড়ির মধ্যে কেউ যেন আছে যে সব সময় দেখছে। বাড়িটির নাম শুনে, কাঠামো দেখে আর বাতাসে ভেসে থাকা গন্ধে শ্রী সেই মুহূর্তে ঠিক করে ফেলে এই বাড়িতেই সে থাকবে। প্রথমে কাগজপত্র, তারপর লিগ্যাল কিছু ঝামেলা মিটিয়ে 2 মাসের মাথায় সে স্থায়ীভাবে চলে আসবে বাড়িতে, একা। কাকু কাকিমাদের আসার কথা ছিল পরের মাসে। তারা কিছুদিন থেকে যাবে স্ত্রীর সঙ্গে। তবে তার আগেই বাড়িটাকে একটু নিজের মতো করে গুছিয়ে নিতে চেয়েছিল সে। এর মধ্যে স্ত্রী একাই ধীরে ধীরে গোটা বাড়িটাকে গুছিয়ে নিয়েছে। প্রয়োজনীয় জিনিসপত্র, বইপত্র, পর্দা সবকিছুতেই তার নিখুঁত ছোঁয়া। এখন আর বাড়িটি পুরনো বা পরিত্যক্ত বলে মনে হয় না। এটা যেন ধীরে ধীরে স্ত্রীর নিজের মতোই একটা ঘর হয়ে উঠেছে। সেদিন সকাল থেকেই আকাশে যেন রাগ অভিমান জমেছিল। চারিদিকে শুধুই ধূসর মেঘের ভার, আর তার সঙ্গে ছিল প্রবল দক্ষিণী হাওয়ার দাপট। বাড়ির দক্ষিণ দিকে থাকা বিশাল জানলাগুলোর কারণে ঝড়ের দাপট যেন গোটা ঘরের ভিতরে অনুপ্রবেশ করছিল। শ্রী গিয়ে সমস্ত জানলা বন্ধ করে দেয়। জানলার ফাঁক দিয়ে বাতাসের তীব্র শোঁ শব্দ একটু কমে আসে। তারপর কিচেনে গিয়ে 1 কাপ গরম কফি বানায়। এক হাতে কফির কাপ তুলে নিয়ে সে ধীরে ধীরে বাড়ির ছাদে উঠে যায়। নিজের সঙ্গে কিছুটা সময় কাটাতে চায় শ্রী। সন্ধে নামার আগে অদ্ভুত একটা আলো নেমেছে আকাশে। মেঘে ঢাকা চারিদিক, হাওয়ায় মাটির গন্ধ। এই মুহূর্তে যেন সে একা নয়। আকাশ, বাতাস, অতীত সবাই তার সঙ্গে। ছাদের এক কোণে গিয়ে দাঁড়ায় শ্রী। তার গা ঘেঁষে হাওয়াটা বইছে, কিছুটা অস্বাভাবিকভাবে ঠান্ডা হাওয়া। কফির কাপে ধোঁয়া উঠছে ধীরে ধীরে। শ্রী মনে মনে বলে, বাবা, এখানে আসার পর থেকে একবারও ছাদে ওঠা হয়নি। আজ এই ঝড়ের দিনে ছাদে এসে মনটা ঝুরিয়ে গেল। সত্যি কেউ ঠিকই বলেছিল। The rain fell soft on roof and tree. The old house hummed a melody. In quiet halls where shadows play, lost memories danced the dusk away. শুধু ঠোঁটের কোণে এক চিলতে হাসি এসে থেমে যায় শ্রীয়ের। গুনগুন করে রিমঝিম গিরে সাওন গানটা গাইতে শুরু করে শ্রী। কফি কাপে এক চুমুক নিতেই হালকা ধোঁয়ায় তার চশমার কাঁচ এক মুহূর্তের জন্য ঝাপসা হয়ে যায়। আর ঠিক তখনই চোখ পড়ে যায় বাড়ির ঠিক নিচে দাঁড়িয়ে থাকা এক বয়স্ক ব্যক্তির দিকে। তিনি দাঁড়িয়ে আছেন ঠিক তার বাড়ির নিচে। পরনে ছিল একটিমাত্র ধুতি আর পাঞ্জাবি। সাদা হলেও সেই সাদার উপর জমে আছে সময়ের ময়লা, ধুলোর ছাপ আর ঘামের দাগ। পাঞ্জাবিটার এক পাশ ছেঁড়া আর মুখ ভর্তি লোকটার দাড়ি। এলোমেলোভাবে ছড়ানো চুলগুলো জট পাকানো, যেন বহুদিন আঁচড়ানো হয়নি। কিছু চুল কপালের উপর নেমে এসেছে, আর কিছু একদম মাথা চেঁচে ওঠা চামড়া পর্যন্ত আঠার মতো লেগে আছে। তাকে দেখে বোঝা যায় না তিনি কতটা বয়স্ক। তার মুখের চামড়া শুকিয়ে গিয়ে অদ্ভুতভাবে চুপসে গেছে। আর সব থেকে অদ্ভুত ব্যাপার, তিনি স্ত্রীর দিকেই এক দৃষ্টিতে, একটুও চোখ না সরিয়ে, কোনো ভাব, কোনো শব্দ না করে স্পষ্ট আবেগহীন দৃষ্টি দিয়ে তার মুখের দিকে তাকিয়ে আছেন। কফির কাপটা হাতে ধরে রাখা কঠিন হয়ে গেল স্ত্রীর। চারদিকে বাতাস যেন জমাট বাঁধছে। ছাদের কোণে কোথাও একটা কাক যেন কেঁকিয়ে উঠে উড়ে গেল। শ্রী আস্তে করে জিজ্ঞাসা করল, কিছু বলছেন কাকু? কিন্তু তিনি চুপ, একটাও শব্দ করলেন না। শুধু দাঁড়িয়ে রইলেন আগের মতো, চোখ না নড়ানো সেই অপলোক দৃষ্টিতে তাকিয়ে। শ্রীর মনে একটু কৌতূহল জাগল।
কে এই মানুষটা? এই ছাদের আশেপাশে তো আর কাউকে দেখা যায় না সাধারণত। ভাবলো নিচে গিয়ে দেখবে সবকিছু ঠিক আছে কিনা। তবু আরেকবার জিজ্ঞাসা করলো, আপনার কি কিছু চাই কাকু? ঠিক তখনই উনি হঠাৎ করেই চিৎকার করে বলে উঠলেন, ও ফিরে এসেছে, ও আবার ফিরে এসেছে, চলে যাও, চলে যাও তুমি। চোখ মুখ উল্টে আতঙ্কে কাঁপতে কাঁপতে উনি দৌড়ে চলে গেলেন সন্ধ্যার ঘন অন্ধকারের মধ্যে। আর মুহূর্তের মধ্যেই মিলিয়ে গেলেন চারপাশের গাঢ় নিস্তব্ধতায়। শ্রোতাদের বোঝার সুবিধার্থে বলে রাখি, এখানে আমি বলতে স্ত্রীকে বোঝানো হয়েছে। আমি কিছুটা অবাক হলেও নিজেকে বুঝিয়ে নি, ধুস, হে না গিয়ে পাগল ফাগল হবে, এত কি সব বলছে। এতক্ষণে সন্ধে নেমে গেছে। চাঁদের উপরে সেই শান্তি যেন ক্রমশ ভেঙে পড়ছে। আমি আস্তে আস্তে নিচে নামতে শুরু করি। সিঁড়ির ধাপে পা রাখতেই হঠাৎ একটা শব্দ কানে আসে। ঠাস ঠাস করে জানালা খোলার আর বন্ধ হওয়ার একটা বিকট আওয়াজ। কিন্তু আমি তো সব জানলা বন্ধ করে উঠেছিলাম ছাদে। ভাবলাম হয়তো ঝোড়ো হাওয়াতেই সব খুলে গেছে। নিচে নেমে চারপাশ খুঁজি, সব জানলাই বন্ধ, শুধু বাড়ির এক কোণায় শেষ দিকের একটা জানলা খোলা, আর সেখান থেকেই আসছে এই অস্বাভাবিক শব্দটা। আমি ধীরে ধীরে এগিয়ে যাই সেই জানলার দিকে। হঠাৎ করে একটা প্রবল হাওয়ার ঝাপটা আমার মুখে এসে পড়ে, ঠিক যেন কোনো পাখি ডানা ঝাপটাচ্ছে। হাওয়ার তোড়ে মুখের উপর পড়ে থাকা চুলগুলো সরিয়ে নিয়ে জানলার গা ঘেঁষে এগিয়ে গেলাম। জানলাটি বন্ধ করতে যাব এমন সময় হঠাৎ চোখে পড়ল বাড়ির ঠিক পিছনের দিকে একটা ছোট্ট ঘরের সামনে একটা টিমটিমে আলো জ্বলছে। একটা দুর্বল ঝাপসা আলো, যা অন্ধকারকে পুরোপুরি কেটে ফেলতে পারছে না। তবে ততটুকুই আলোর ছায়া স্পষ্ট হলো। আমার বাড়ির পিছনের অংশটা আদতে পুরোপুরি ফাঁকা নয়। অন্ধকারে আলোটা এমনভাবে কাঁপছে, মনে হচ্ছে যেন নিজের অস্তিত্ব নিয়ে ও সংশয় আছে। চারপাশটা এতটাই নির্জন আর নীরব যে সেই নড়াচড়া করা আলোর প্রতিফলন আমার নিজের দেয়ালেই পড়তে লাগলো। আমি অবাক হয়ে সেই দিকেই কিছুক্ষণ তাকিয়ে থাকলাম। এটা কি আমার বাড়ির অংশ? না, ওটা তো মনে হচ্ছে বাড়ির গায়ে লেগে থাকা আর একটা কাঠামো। আগে তো কখনো খেয়াল করিনি। মনে মনে ভাবলাম কাল সকালে একবার ভালো করে দেখে নিতে হবে। মনে মনে ভাবলাম এতদিন ধরে কারোর সঙ্গে ঠিকঠাক পরিচয় হয়নি, সাক্ষাৎ করেই নেওয়া যেতে পারে। 10-11 পা হেঁটে যাওয়ার পরই 2-3টে বাড়ি দেখা যায়, তাও সবই দূরে দূরে। এক প্রকার একা থাকা নির্জনতা, এটাই তো আমি চেয়েছিলাম। তবে এই মুহূর্তে কেন জানি না মনে হচ্ছে একাকিত্ব আর নির্জনতা এক জিনিস নয়। আর বিপদের সময় একজন মানুষকেও পাশে না পেলে সেই নির্জনতা যেন আতঙ্কে বদলে যায়। যদিও আমি এমনই নির্জন একটা জায়গা চেয়েছিলাম, তবু বিপদে আপদে তো প্রতিবেশীকেই লাগে, সব ভাবতে ভাবতেই জানলাটা বন্ধ করলাম। ধীরে ধীরে আমি নিচে নেমে এলাম। আমার স্টাডি রুমে বাড়ির দক্ষিণ দিকের এক কোণায় ছোট্ট এই ঘরটা, যেখানে আমি কিছুটা শান্তিতে নিজের মতন করে সময় কাটাতে পারি। একটা পেরেক ঢুকে তার উপর ছোট্ট একটা ঠাকুর বসানো। দেশলাই না থাকায় রোজই রান্নাঘর থেকে প্রদীপটা জ্বালিয়ে আনতে হয়। প্রদীপটা রান্নাঘর থেকে জ্বালিয়ে আনছিলাম। হাতে ধরে সেই ছোট্ট মাটির প্রদীপ নিয়ে ধীরে ধীরে অন্ধকার ঘরের সামনের দিকে পা বাড়ালাম। ঠিক রান্নাঘর পেরিয়ে 3-4 কদম আসতেই হঠাৎ ঝট করে আলোটা নিভে গেল। আমি এক মুহূর্তের জন্য থেমে গেলাম। চারপাশ নীরব, নিঃশব্দ। ভাবলাম হাওয়ায় নিভে গেছে। আবার ফিরে এলাম রান্নাঘরে। আরো সাবধানে আগুন ধরালাম, কিন্তু অবাক কাণ্ড,
আবারও ঠিক একই জায়গায় এসে আগুনটা নিভে গেল। মনে হলো যেন কোনো বাতাস নয়, কোনো অদৃশ্য কিছু ফোঁ দিয়ে নিভিয়ে দিল প্রদীপটা। আমি কিছুক্ষণ দাঁড়ালাম, মাথা নিচু করে ঈশ্বরের কাছে নিঃশব্দে ক্ষমা চাইলাম। ভেবে নিলাম কাল সকালে একটা দেশলাই নিয়ে আসব। এবার আর দেরি না করে গেলাম রান্নাঘরে রাতের খাবার তৈরি করতে। ফ্রিজটা খুলে বরফের ঢাকা কাঁচা চিকেনটা হাতে তুলতেই একটা পচা ব্যবসা গন্ধে ঘরটা ছেয়ে গেল। গন্ধটা এত তীব্র ছিল যে আমার চোখে জল চলে এলো। আমি বললাম, মনে হচ্ছে কারেন্ট চলে গেছিল বলেই ফ্রিজটা অনেকক্ষণ বন্ধ ছিল, তাই এমন গন্ধ উঠছে। এটা আর খাওয়া যাবে না, ফেলে দিতে হবে। এই বলে চিকেনটা ডাস্টবিনে ফেলে দিলাম। এমনিতেই আমি একা মানুষ, এত কিছু রান্না করেও কি লাভ? আজ না হয় সিদ্ধ ভাতেই সেরে নি। রাতের খাওয়া শেষ করে উপরে ঘুমোতে গেলাম। রাত তখন 2টো। হঠাৎ প্রচণ্ড জল তেষ্টায় ঘুমটা ভেঙে গেল। সাইড টেবিলে হাত দিতেই দেখলাম বোতলটা একেবারে ফাঁকা। ক্লান্ত শরীরটাকে টেনে বিছানা থেকে ওঠাতেই হলো। কিছুটা বিরক্ত হয়ে নিচে নামলাম জল আনতে। চোখ তখনও ঘুমে ভারী। সিঁড়ি দিয়ে নামতেই নাকে এক ধরনের বিশ্রী অস্বস্তিকর গন্ধ এসে ঠেকল। ভাবলাম হয়তো আশেপাশে কোনো জন্তু টন্তু মরে পড়ে আছে। রান্নাঘরের কাছে যেতেই টের পেলাম গন্ধটা যেন আরো প্রবল হয়ে উঠল। রান্নাঘরে পা রাখতেই হঠাৎ পা ঠেকল কিছু একটা সঙ্গে, একটা শক্ত কোনো বস্তু। রুমের লাইটটা জ্বালাতেই দেখি আমি যে মাংসটা ডাস্টবিনে ফেলে দিয়েছিলাম তার হাড় সহ আরো কিছু ছেঁড়া ছেঁড়া অংশ গোটা ঘর জুড়ে ছড়িয়ে আছে। যেন কেউ ডাস্টবিনটা হাতড়ে কিছু খুঁজছিল, আর সেই ডাস্টবিনটাও উল্টে পড়ে আছে মাটিতে। আমি ডাস্টবিনের কাছে যেতেই হঠাৎ পিছন থেকে একটানা চিৎকার করে উঠল একটা বিড়াল। চমকে গিয়ে কিছুটা পিছিয়ে এলাম। দৌড়ে ঘুরে দেখার চেষ্টা করলাম বিড়ালটা ঢুকলো কোন দিক থেকে। গিয়ে দেখি রান্নাঘরের শেষের দিকে থাকা জানালাটা খোলা। সেই খোলা জানলা থেকে চাঁদের আলো ঢুকে পড়েছে ঘরের কোণে কোণে। জানলার ফাঁক দিয়ে দেখি একটা কালো রঙের বিড়াল চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে আছে। তার চোখ দুটো যেন ঠিক আগুনের মতো জ্বলছে। হঠাৎই সে কান ফাটানোর চিৎকার দিয়ে ডেকে উঠল। একটা থমকে দেওয়া আওয়াজ, আমার বুকের ভেতরটা ধক করে উঠল। পর মুহূর্তেই সেটা লাফ দিয়ে নিচে নেমে অদৃশ্য হয়ে গেল অন্ধকারে। মনে মনে বিরক্তিতে দাঁত কিরমির করে উঠল। মাঝ রাত্রিবেলা ঝামেলা, সব পরিষ্কার করতে হবে আমাকে। জানালার দিকে তাকিয়ে ভাবলাম কালই কিছু একটা ব্যবস্থা করতে হবে। জানালাটা শক্ত করে বন্ধ করে দিলাম। তারপর গোটা রান্নাঘরটা যতটা সম্ভব পরিষ্কার করলাম। ভাঙা হাড়গোড়, ছেঁড়া মাংসের টুকরো, উল্টে পড়া ডাস্টবিন, সবকিছু গুছিয়ে ফেললাম। ক্লান্ত চোখে একবার ঘরটা ভালো করে দেখে নিলাম। একটা দীর্ঘশ্বাস ফেলে উপরে উঠে গেলাম। ছটার অ্যালার্মটা কানে বাজতেই এক রাশ ক্লান্তি নিয়ে চোখ মেললাম। শরীরটা যেন সারা রাত ঘুমহীন ক্লান্তির ভারে ভেঙে পড়ছে। আয়নায় দেখলাম চোখের নিচে কালি, মাথাটা ঝিমঝিম করছে। ধীরে ধীরে একতলায় নেমে এলাম। নিচে নেমে স্টাডি রুমে গেলাম ঠাকুরকে প্রণাম করতে, কিন্তু ঘরে ঢুকেই থমকে গেলাম। ঠাকুরের জায়গাটা যেন কেউ পুরো লণ্ডভণ্ড করে দিয়েছে। প্রদীপটা উপুর হয়ে পড়ে আছে। তেল গড়িয়ে একটা কালো দাগ টেনে ফেলেছে মেঝে জুড়ে। সব ছড়িয়ে ছিটিয়ে মাটিতে পড়ে আছে। ঠাকুরের ছবি আর মূর্তিগুলো মাটিতে পড়ে গেছে। কিছু আবার ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। এতক্ষণে আর বুঝতে বাকি রইল না এটা কার কাজ। নিঃসন্দেহে ওই শয়তান বিড়ালটারই কাণ্ড। সকালেই মনটা ভারী হয়ে গেল। বাড়ির সমস্ত কাজ শেষ করে গেলাম বাড়ির পিছনে, সেই প্রতিবেশীর উদ্দেশ্যে। বাড়ির পিছনে খেয়াল করলাম একপাশে বেশ অনেকটা জায়গা জুড়ে বাউন্ডারিটা ভাঙা।
ইটগুলো ভেঙে ভেঙে পড়ে আছে। কিছু ঘাসে ঢাকা, কিছুতে জং ধরা লোহার পাত আটকে আছে। ধুলো, শ্যাওলা আর গন্ধে একটা পরিত্যক্ত ভাব। সেখানে একটা ছোট্ট পুরনো ভাঙাচোরা ঘর, দেওয়ালে ফাটল, জানলার কাঁচ ভাঙা, কাঠের ফ্রেমে পোকা ধরে গেছে। দরজা ঠিক উপরেই একটা ছোট্ট বাল্ব ঝুলে আছে, যেটা ধুলোয় ঢাকা। চারিদিকে মাকড়সার জাল, এবং সেই জালগুলো হালকা হাওয়ায় দুলছে। বাড়িটা দেখে নিজেরই বিশ্বাস করতে অবাক লাগলো, এখানে বাস করা কি আদৌ সম্ভব? গতরাতে যে আলোটা জ্বলছিল সেটা এখন নিভে গেছে। বুঝলাম নিশ্চয়ই কেউ থাকে এখানে, অন্তত থাকতো। আমি দরজায় ধাক্কা দিতেই একটা আওয়াজ ভেসে এলো ভিতর থেকে, একটা চাপা কর্কশ আওয়াজ। কে? দাঁড়ান দাঁড়ান, খুলছি। একটা 26-27 বছরের যুবক দরজা খুলল। শরীরটা তার রুগ্ন, চোখের তলায় কালি, গায়ে ধুলো, একটা সাদা পাঞ্জাবি পরে, মুখে অদ্ভুত এক হাসি, যেন আনন্দ আর অস্বস্তির মাঝামাঝি কিছু। সে বলল, আরে দিদিমণি, আপনি আসুন আসুন, ঘরে বসুন। আমি একটু পিছিয়ে দাঁড়িয়ে জিজ্ঞাসা করলাম, তুমি কে? ছেলেটা চাপা গলায় আমতা আমতা করে উত্তর দিল, আগে আমি তেজেন্দ্র। লোকে আমায় তেজেন বলেই চেনে। এই বাড়িটা আমি দেখাশোনা করি কদিন ধরে। বাবার শরীরটা ভালো নেই আসলে, বয়স হয়েছে তো। তাই আর কি আপনার সঙ্গে দেখা হয়নি, দেখলে আমি যেতাম দিদিমণি। এই দুদিন একটু অসুবিধা হয়েছে নিশ্চয়ই আপনার। আমি উত্তর দিলাম, আরে না না, ঠিক আছে সব, সেরকম কোনো অসুবিধা হয়নি। তুমি তোমার বাবার খেয়াল রেখো। কথাবার্তার মাঝখানে হঠাৎ লক্ষ্য করলাম একটা বিড়াল তার নরম পায়ের উপর ভর দিয়ে ঘরের ভিতর থেকে ধীরে ধীরে বাইরে হেঁটে এলো। তেজেনের পায়ের ফাঁক গুলে আমার পায়ের কাছে এসে দাঁড়ালো। আমার আর চিনতে বাকি রইল না, এটা সেই শয়তান বিড়ালটা। আমি বললাম, এই বিড়ালটা তোমার? কাল খুব জ্বালিয়েছে। তেজেন হঠাৎ করে কর্কশ গলায় জোরে হেসে উঠল। দিদিমণি, কি যে বলেন, ও তো আমার কাছেই থাকে সারা রাত। এ তো একটা মাত্র ঘর, এখানেই আমি, বাবা আর মিনি থাকি। আমি আর কথা বাড়ালাম না, বললাম, বেশ, তোমার বাবা সুস্থ হলে একবার এসো, বাড়িতে কয়েকটা কাজ আছে। এই বলে আমি বাড়ির দিকে চলে এলাম। রান্নাবান্না শেষ করে একটু বিশ্রাম নেব, এই কথা ভেবে উপরে এলাম। রাতে ঠিকঠাক ঘুম হয়নি, তাই শোয়ার সঙ্গে সঙ্গেই ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম ভাঙল দরজায় একটা ধাক্কার আওয়াজে। চোখ খুলতেই দেখি বিকেলের শেষ সূর্যরশ্মি গাছের পাতার ছায়া ভেঙে ঘরে ঢুকছে। সোনালি আলোটা ধীরে ধীরে বিছানার কাঠের ফ্রেম ছুঁয়ে মেঝেতে গড়িয়ে পড়ছে। বুঝতেই পারিনি ঠিক কতক্ষণ ঘুমিয়ে পড়েছিলাম। তড়িঘড়ি করে নিচে নামি, দরজা খুলে দেখি তেজেন দাঁড়িয়ে আছে। ও, তুমি এসেছো? তা তোমার বাবা কেমন আছেন? তেজেন বলল, আগে দিদিমণি ভালো আছেন একটু। আমি ওকে ভিতরে বসতে দিয়ে সমস্ত কাজ বুঝিয়ে দিলাম, যেমন বাজার করা, মাঝে মাঝে টুকটাক জিনিসপত্র এনে দেওয়া, মাঝে সাঝে ঘর পরিষ্কার করা, এই ধরনের ছোট ছোট কাজ। তার বিনিময়ে 1000 টাকা তার মাইনে। রাত্রিতে মা কল করলেই আমি সবটা জানালাম, তেজেনের কথা, বিড়ালের কথা, আর সেই রহস্যময় বৃদ্ধ লোকটার কথা। মায়ের সঙ্গে কথা বলেই বুঝলাম মা বেশ চিন্তায় আছে। মায়ের মন যেন কোনোভাবেই শান্ত নয়। আমার সব কথা শুনে মা জানালো পরের সপ্তাহেই তারা আমার সঙ্গে দেখা করতে আসবে। আমি সম্মতি দিলাম। তারপর চুপচাপ ঘুমোতে চলে গেলাম। গল্পের বই পড়তে পড়তে কখন যে রাত 11:30 বেজে গেছে টেরই পাইনি। চারপাশ নিস্তব্ধ, শুধু ঘরের টিকটিক শব্দটাই যেন ঘরের নিস্তব্ধতায় ধ্বনিত হচ্ছে। এই কদিন ধরে আবহাওয়াটাও বেশ নাতিশীতোষ্ণ। বইটা চশমাটার পাশে টেবিলের উপর খুলে রেখে চাদরটা পা পর্যন্ত টানতে যাব, ঠিক তখনই হঠাৎ করে একটা শব্দ কানে এলো, ঝপ করে, যেন কিছু একটা গাছের ডাল ঘেঁষে এসে পাতা ভেদ করে মাটিতে পড়লো। আমি মুহূর্তে চমকে উঠলাম। আবার সেই শয়তান বিড়ালটা এলো নাকি?
মনে মনে ফিসফিস করে উঠলাম, জানলার দিকে একবার তাকালাম, মনে মনে হেসে বললাম নিজের মনেই আর কি, "হাহ, আজ দেখি তুই কিভাবে বাড়িতে ঢুকিস।" নাইট ল্যাম্পটা নিভিয়ে সোজা হলাম, চাদরটা গায়ে টেনে শুলাম। ঘর আবার নিস্তব্ধ। কিছুক্ষণ আগে সেই শব্দটা থেমে গিয়েছিল, হঠাৎ করেই আবার শুরু হলো সেই শব্দটা। এবার যেন আরো বেশি স্পষ্ট, আরো বেশি নিয়মিত। এইবার ব্যাপারটা একটু অস্বাভাবিক ঠেকলো আমার কাছে। বুকের ভিতর একটা অজানা শঙ্কা জমে উঠল। নাইট ল্যাম্পটা জ্বালিয়ে বিছানা থেকে ধীরে ধীরে উঠে পড়লাম। জানলার দিকে এগিয়ে গিয়ে পর্দাটা হালকা সরিয়ে একটু ফাঁক দিয়ে জানলাটা খুলতেই চোখে পড়ল বাইরের অন্ধকারে কিছু একটা নড়ছে। কান পেতে শুনলাম পাতার উপর ভারী কিছু একটা পড়ার শব্দ হচ্ছে, আর চাপ চাপ করে মাটিতে পা ফেলার শব্দ। চোর চোর এলো নাকি বাড়িতে? হঠাৎ চোখে পড়ল তেজেনদের বাড়ির বাইরের আলোটা জ্বলে উঠল। তাহলে কি ওটা তেজেন ছিল? কিন্তু এত রাতে অমন গভীর অন্ধকারে তেজেনি বা কি করছে বাড়ির বাইরে? যদি ওই হয়ে থাকে তাহলে এরকম অন্ধকারের মধ্যে সে একা একা কি করছিল? যদিও তেজেনকে এতটা বিশ্বাস করার মতো কিছু নেই, ওর মধ্যে একটা অস্বাভাবিকতা আছে। আমার ঘরের ভিতর তখন নিঃশব্দ, শুধু জানলার ফাঁক দিয়ে হালকা ঠান্ডা হাওয়া আসছে, আর দূরে কোথাও পোকামাকড়ের ক্ষীণ আওয়াজ। এসব ভাবতে ভাবতেই জানলাটা বন্ধ করে দিতে যাব, ঠিক তখনই চোখ আটকে গেল। তেজেনের ঘরের দরজা খুলছে, ধীরে ধীরে একটা লোক বেরিয়ে এলো। বাড়ির ধোঁয়াটে ম্লান আলোয় যা বুঝতে পারলাম সেটা তেজেন নয়। লোকটা হাতে কিছু একটা ঝুলিয়ে এগিয়ে এলো বাড়ির পাশ ঘেঁষে, দাঁড়ালো আমার দিকে পিঠ ফিরিয়ে। তারপর হঠাৎ করে হাতে ধরা জিনিসটা জোরে ছুঁড়ে মারলো মাটিতে। সেই শব্দের রেশ কাটার আগেই সে ঘুরে গেল ঘরের দিকে। কয়েক সেকেন্ডের মধ্যেই সে আবার ফিরে এলো। এইবার তার হাতে একটা চকচকে ধারালো অস্ত্র। জলের মতো আলো পড়ে সেই ধাতব ব্লেডটার উপর। আলোর ঝিলিক আমার চোখে এসে লাগে। আমি দাঁড়িয়ে আছি পাথরের মতো। লোকটা এবার ধীরে ধীরে মাটিতে বসল, আর হঠাৎ তীব্র শক্তি নিয়ে কোপাতে লাগলো মাটিতে ছুঁড়ে ফেলা সেই জিনিসটার উপর। ক্যাচ ক্যাচ করে শব্দ হচ্ছে, আর আমি দেখতে পাচ্ছি রক্ত ছিটকে উঠছে। সাদা পাঞ্জাবির উপর ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে টাটকা রক্তের গাঢ় লাল দাগ। তবে কি এটাই সেই তেজেনদের বাড়ির আশেপাশে ঘুরে বেড়ানো বিড়ালটা? কিন্তু কেন? কেউ কেন এভাবে এক নিষ্পাপ প্রাণীকে খুন করবে? আমি আর দাঁড়িয়ে থাকতে পারলাম না, জোরে জানালাটা লাগিয়ে দিল। বিছানায় গিয়ে মুখ আর চোখ চাদরে ঢেকে শুয়ে পড়লাম। ঘড়িতে তখন ঠিক রাত 12টা বাজে। নানান চিন্তা মাথায় ঘুরতে লাগলো। চোখের সামনে তখনও ভাসছে সেই রক্ত মাখা দৃশ্যটা। মন জুড়ে শুধু একটাই প্রশ্ন, লোকটা কে? সে এত রাতে ধারালো অস্ত্র নিয়ে কি করছিল? আর আমি যা দেখলাম সেটা কি সত্যি সেই বিড়ালটা ছিল? এসব ভাবতে ভাবতে কখন যেন ঘুমিয়ে পড়লাম। ঘুমটা হঠাৎই ভেঙে গেল কারো যেন দরজায় ধাক্কা দেওয়ার শব্দে। চোখটা খুললাম, ঘড়ির দিকে তাকালাম, রাত 12:48। চারপাশ নিস্তব্ধ, অথচ আমার দরজায় ক্রমাগত শব্দ হচ্ছে। এত রাতে শব্দ? তেজেনরা কোনো বিপদে পড়েনি তো? গা থেকে চাদরটা টেনে নিলাম, ধীরে ধীরে সিঁড়ি দিয়ে নিচে নামতে শুরু করলাম। তলার দিকে নামতেই হাওয়ার ঝাপটায় কিছু একটা ঠান্ডা অনুভূতি শরীর জুড়ে ছড়িয়ে পড়ল। তখনই চোখ আটকে গেল মেইন গেটটা হাট করে খোলা। কিন্তু আমি তো গেট বন্ধ করেছিলাম। তাহলে কিভাবে? হাত পা ঘেমে উঠছে, বুকের ভিতর ধুকপুকানি বেড়েই চলেছে। কেউ ঢুকেছে আমার বাড়িতে নিঃসন্দেহে। ধীরে ধীরে আবার উপরে উঠলাম। প্রত্যেকটা ধাপ মেপে মেপে হাঁটছি,
যেন পায়ের শব্দ না হয়। হাত বাড়িয়ে ফোনটা তুলে নিলাম, কাউকে কল করবো এটা ভেবে। ঠিক তখনই একটা শব্দ, একটা কণ্ঠ, মৃদু গুনগুন, যেন এক শিশুর কণ্ঠ। বাচ্চা? এত রাতে আমার বাড়িতে বাচ্চা? কৌতূহলের সাথেই বুকের গভীরে একটা অজানা ভয়ের শীতল স্রোত নেমে এলো। আমি ধীরে ধীরে পা ফেলতে লাগলাম সেই আওয়াজটার দিকে। সম্ভবত রান্নাঘরের থেকে আসছে। সিঁড়ি দিয়ে নেমেই বাঁদিকে মোড় নিলাম, যেখানে লিভিং এরিয়া, তার পাশে রান্নাঘর। লিভিং এরিয়ার দোরগোড়ায় পৌঁছতেই আমার নিঃশ্বাস জমে গেল। বড় বড় দক্ষিণের জানলার দিকে দাঁড়িয়ে আছে 12-13 বছরের একটা মেয়ে। পিঠ আমার দিকে, তার মাথা নিচু। সে যেন এক ঘেয়ে সুরে কিছু একটা মন্ত্রের মতো বলে যাচ্ছে একটানা। থেমে নেই সে এক মুহূর্তের জন্য। চাঁদের আলোয় মেয়েটির ছায়া জানলার কাছে আঁকাবাঁকা হয়ে উঠছে। আমি একটু ভয়ের সাথেই তাকে জিজ্ঞাসা করলাম, কে কে তুমি? ভিতরে ভিতরে কিভাবে ঢুকলে? সে কোনো উত্তর দিল না। মাথা নিচু করে পেছন ফিরে দাঁড়িয়ে সেই একঘেয়ে বিড়বিড় চলছেই। আমি নিঃশ্বাস চেপে ধীরে ধীরে এক পা এগোলাম। হাতটা সামনে বাড়ালাম ওর কাঁধে ছোঁয়ার জন্য। এমন সময় ঘড়ির অ্যালার্ম বেজে উঠল। এক ঝটকায় উঠে বসলাম। আমি বিছানায় পুরো ঘেমে গেছি। বুকটা তকতক করছে। কেউ যেন বুকের ভিতর থেকে ধাক্কা দিচ্ছে। এটা এটা স্বপ্ন, কিন্তু মনে হচ্ছে সবটা খুব বাস্তব ছিল। জানলার ঠিক বাইরের সেই দৃশ্য, সেই গলা, সেই আওয়াজ এখনো কানে বাজছে। আমি অসহায়ের মতো চারপাশটা একবার তাকিয়ে নিলাম। সব কিছু চুপচাপ। দুঃস্বপ্ন? বুঝতে পারি রাতে জানলার বাইরে দেখা সেই দৃশ্যটা আমার মনে গভীর প্রভাব ফেলে গেছে। ভাবলাম তেজে নিলে একবার কথার ছলে ছলে জিজ্ঞাসা করব কালকের ঘটনার কথা। এর মধ্যেই আমাকে রীতাংশী কল করে জানার জন্য কেমন লাগছে, নতুন জায়গা, নতুন বাড়ি। কিন্তু উত্তরে এই সব ঘটনা শুনে ও খানিকটা বিভ্রান্ত হয়ে জিজ্ঞাসা করলো আমাকে, আরে তুই ওখানে সেফ ফিল করছিস তো? দেখ, না হলে কিন্তু এখনো সময় আছে। হ্যাঁ, মন ঘোরানোর জন্য। তারপর মজা করে বলল, দেখিস ভোরের স্বপ্ন কিন্তু মাঝে মাঝে সত্যি হয়ে যায়। তারপর ওর ফোনটা কেটে আবার ফিরে গেলাম নিজের কাজে। সেদিন সকালে তেজিন আর এলো না। সারাটা সকাল অপেক্ষা করেও ওর দেখা নেই। বিকেলের দিকে আমি নিজে গেলাম ওদের বাড়িতে। ওখানে গিয়ে দরজায় কড়া নাড়তেই ধীরে ধীরে দরজাটা খুলে গেল। সামনে দাঁড়িয়ে থাকা মানুষটিকে এক নজর দেখেই চমকে উঠলাম। কিন্তু সেই বৃদ্ধ লোক যাকে আমি সেদিন ছাদ থেকে দেখেছিলাম। কুঁচকে যাওয়া মুখ, ঘন ভুরু, চোখে যেন একটা গোপন করা রহস্য। এক অদ্ভুত ঠান্ডা অনুভূতি ছড়িয়ে পড়ল চারপাশে। আমি একটু হকচকে গিয়ে প্রশ্ন করলাম, আপনি কি তেজেনের বাবা? আর তেজেন আজ কাজে আসেনি কেন জানেন? তিনি আমাদেরকে গভীর দৃষ্টিতে তাকিয়ে রইলেন। তারপর বললেন, আমি তেজেন। কি চাই তোমার? এক মুহূর্তে আমার শরীরের রক্ত যেন বরফ হয়ে গেল। পায়ের নিচের মাটি হঠাৎ করে কোথায় যেন মিলিয়ে গেল। চারপাশটা ঝাপসা হয়ে উঠল। হাওয়ায় যেন এক অদৃশ্য চাপ বাড়তে শুরু করলো। একটা শব্দহীন বিস্ফোরণ। এ কি শুনছি আমি? উনি যদি তেজেন হন, তাহলে কাল যে ছেলেটা আমার বাড়িতে এসেছিল সে কে? সে যে চোখে চোখ রেখে কথা বলেছিল, তার অস্তিত্ব তাহলে মিথ্যে? নাকি আরো কোনো গভীর ছায়ার গল্পের শুরু এটা? আমি অসাড় হয়ে দরজার সামনে দাঁড়িয়ে রইলাম। ঘড়ির কাঁটা যেন থেমে গেছে, বাতাস থেমে গেছে, আমার নিঃশ্বাসটা পর্যন্ত যেন আটকে আছে গলায়। চোখের সামনে দাঁড়িয়ে থাকা সেই বৃদ্ধের মুখে এক অদ্ভুত হালকা ঠোঁটের কোণে টান, যেন সে সব জানে, সব দেখেছে। হঠাৎ ঠিক আমার পিছন থেকে এক
কিশোরী কণ্ঠস্বর ভেসে এলো। দিদিমণি, আপনি এখানে? আমি তীব্র চমকে ঘুরে তাকালাম। তারপর, আপনারাও কি জানতে আগ্রহী কে ছিল সেই রহস্যময় বৃদ্ধ যাকে শ্রী দেখেছিল, আর কোন ডায়েরির ইঙ্গিত দেওয়া হয়েছিল ঘটনার একেবারে শুরুতেই? একে একে সব প্রশ্নের জবাব মিলবে, কিন্তু আজ উত্তর নয়, কেবল রেখে যাচ্ছি এক অচেনা অনুভূতি। আজকের রাতের জন্য পর্দা পড়ল এখানেই। এরপর কি ঘটল তা জানতে হলে অপেক্ষা করুন তার শেষ ডায়েরি পর্ব 2 এর জন্য। সবাই ভালো থাকবেন। পরবর্তী ঘটনা খুব শীঘ্রই পাঠানোর চেষ্টা করব। শুক্রবার এবং রবিবারের রাত মানেই ভয় পাওয়ার রাত উইথ গৌরব। বউ, বেশ কিছুটা সময়ের সাইলেন্স দরকার আমার এই ঘটনাটা শোনার পর, এবং আমার ভেতরে যে এক্সাইটমেন্ট হচ্ছে যে এরপর কি হবে সেটা জানার জন্য আমি নিশ্চিত যে আপনারাও অনেকটা অপেক্ষা করে থাকবেন। প্রেতকথার যে ফিল্ম আসতে চলেছে সে ফিল্ম অদ্রিজার লেখার উপর নির্ভর করে একটা ফিল্ম। সো আমার এখন মনে হচ্ছে, আজকের এই ঘটনাটা পড়ে আমার মনে হচ্ছে যে না, আমি ভুল মানুষকে সিলেক্ট করিনি। প্রেতকথার এই বছরের হয়তো সব থেকে সুন্দর একজন আবিষ্কার অদ্রিজা। আরও অনেকে রয়েছেন যারা যারা আমাদেরকে সুন্দর সুন্দর ঘটনা পাঠান, তারা প্লিজ খারাপ ভাববেন না, আপনারা সকলেই আমাদের সুন্দর উপহার এবং সুন্দর আবিষ্কার। কিন্তু অদ্রিজা যেহেতু ওর বয়সটা অনেকটা কম, ও অনেকটাই মিষ্টি আর কি আমার কাছে। ও অনেকটা ছোট আমার থেকে। সো অনেক ছোট হলে যা হয়, একটা বেশি ভালোবাসা, বেশি আদর তো সে পেয়েই যায়। কিন্তু আপনারাও যেভাবে প্রেতকথাকে প্রত্যেক মুহূর্তে সাপোর্ট করছেন, সেই সাপোর্টের জন্যই কিন্তু আমি একটা নতুন পদক্ষেপ নিতে পারছি। এবং আপনাদেরকে এতটুকু বলতে পারি যে ফিল্মটি আমরা আনবো, সেই ফিল্মটি আপনারা যখন দেখবেন তখন আপনাদের কখনো মনে হবে না আপনারা একটি ইউটিউব প্রোডাকশন দেখছেন। আপনাদের মনে হবে যেন আপনারা কোনো ওটিটি প্ল্যাটফর্মেই সেই ফিল্মটি দেখছেন। আমি চলে যাব, বেশি কিছু আর বলবো না ফিল্মটা নিয়ে, ধীরে ধীরে করে আমি সমস্ত রাজ প্রকাশ করব। আপাতত একটু চলে যাই আমাদের কমেন্ট সেকশনে। কিন্তু কমেন্ট সেকশনে যাওয়ার আগে মনে করি দিই আমাদের ঘটনা পাঠানোর জন্য কি করবেন। অদ্রিজার মতো আপনিও যদি আমাকে আপনার জীবনের ঘটে যাওয়া ঘটনা অথবা আপনার কোনো শোনা সেরা ঘটনা পাঠাতে চান, তাহলে মেইল করুন pretkotha@gmail.com অথবা প্রেতকথার ফেসবুক পেজ ইনবক্সে লিখে পাঠিয়ে দিন ঘটনা। আমি চলে যাব আগের দিনের কমেন্ট সেকশনে। অরুণিমা দত্ত কমেন্ট করেছিলেন, স্নেহা কি সহেলি হালদার 9071 আমাদের কমেন্ট করেছেন, মিষ্টু কমেন্ট করেছেন, অর্ঘমিতা মোদক কমেন্ট করেছেন, সাধনা কমেন্ট করেছেন, শিবশঙ্কর, কুশর রাজা, আমাদের মধ্যে রয়েছেন গৌতম দে, আমাদের মধ্যে রয়েছেন রহমান মণ্ডল, আমাদের মধ্যে রয়েছেন পূর্ণিমা বৈরাগ্য, আমাদের মধ্যে রয়েছেন চিত্রা রয় চৌধুরী, পূজা অফিসিয়াল এবং আরও অনেকে। আশা করছি আপনারা আজকের এপিসোড অনেক এনজয় করেছেন। অদ্রিজার জন্য একবার 3 চিয়ার্স। অদ্রিজা এত সুন্দর একটি ঘটনা, এত সুন্দর একটি সিরিজ আমাদের পাঠানোর জন্য। পরবর্তী এপিসোড আপনাদের সামনে যখনই আনবো ডেফিনেটলি আমরা আগে থেকে জানাবো, এবং আপনারা অপেক্ষা করে থাকবেন এই সিরিজটির জন্যও। এবং এই সিরিজটির যে নাম তার শেষ ডায়েরি, এটি আমি একটু অন্যরকম নামে হয়তো আমাদের থাম্বনেলে রাখবো। সো সিরিজটার নাম আমরা দুটোই বলতে পারি, হোয়াটএভার, সেটা আপনারাই না হয় ঠিক করুন কি করবেন। আজকের মতো এপিসোড আমি এখানে শেষ করছি। আমি গৌরব ছিলাম আপনাদের সঙ্গে, সাউন্ডে সৌম্যদীপ, গ্রাফিক্সে অনিকেত। প্রত্যেক শুক্রবার এবং রবিবার ঠিক রাত 10টার সময় প্রেতকথার অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং রাত 11টায় স্পটিফাইতে প্রেতকথার এপিসোড আসতে থাকে। এখানে গল্প নয়, ঘটনা শোনানো হয়। আর এখন বিনমতে চলছে একটা ইভেন্ট,